ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী 2025 ডায়মেন্ড প্রশ্নবিচিত্র আর তোমাদের গণিতের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের দেখো যে মডেলসগুলো সমাধান করছি। আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের শেষ মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। কেমন? দেখো, আজকের 18 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 480 ও তাদের গসাগু হচ্ছে 40। সংখ্যা দুটির গসাগু কত হবে? সংখ্যা দুটির গসাগু কত হবে? আমরা সূত্র জানি না? আমরা জানি কি, দেখো যে দুটি সংখ্যার গুণফল সমান কি লসাগু গুণিত গসাগু। আমরা জানি লসাগু, দেখো প্রথমে লসাগু গুণিত গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো, তাহলে লসাগু ও গসাগু, লসাগু গুণিত গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গসাগু আর সংখ্যা দুটির লসাগু এখানে দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে কত বলা হচ্ছে? 480 এবং লসাগু 40। তাহলে আমরা বা দিয়ে দাও, আমরা বা দিতে পারি। লসাগু বলছে 40 আর গুণিত গসাগু কত জানতে চাইছে আমাদের কাছে। তাহলে গসাগুটা কত আমরা জানি না। ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল কিন্তু দেওয়া আছে কত হবে? 480। গসাগুটা বের করবো। তাহলে গসাগু বের করলে 40টার সঙ্গে গুণ ছিল, 40 যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব গসাগু সমান কত হচ্ছে? গসাগু ইকুয়ালস টু কত হচ্ছে? 480/40। দেখো 40 এখন বাই মানে ভাগ জানি আমরা, 0 কেটে দাও, 4 একে 4, 4 দুগুণে 8, কত হচ্ছে? সমান হচ্ছে 12। কত হচ্ছে? উত্তর তোমাদের 12। অতএব গসাগু কত হলো? গসাগু সমান কত হলো? গসাগু সমান হচ্ছে 12। কেমন? চলো পরের প্রশ্নটা কী আছে দেখে নিই। দুটি 5 হেক্টোমিটার 7 মিটার সমান কত ডেসিমিটার? বলছে 5 হেক্টোমিটার। বলা হচ্ছে কত? 5 হেক্টোমিটার সমান কত বলছে? 5 হেক্টোমিটার। দেখো বলছে 5 হেক্টোমিটার প্লাস 7 মিটার ইকুয়ালস টু বলছে কত ডেসিমিটার। তাহলে আমাদের হেক্টোমিটার দেওয়া আছে আর মিটার দেওয়া আছে, এই দুটোর যোগফল হবে কি? ডেসিমিটার। তাহলে সবগুলো কিন্তু আমাদের কী করতে হবে? ডেসিমিটারে কনভার্ট করতে হবে। হেক্টোমিটারকেও ডেসিমিটার করবো আর মিটারকেও ডেসিমিটার করবো। আমরা জানি বলছে 5 হেক্টো সমান কত হবে? 5 হেক্টোমিটার সমান কত হয়? কমন কত ডেসিমিটার? আমরা হেক্টো থেকে ডেসি কতগুলো পাবো? 10। দেখো কিলো একটু ডেকামিটার ডেসি অর্থাৎ 3টে ঘর হচ্ছে, অর্থাৎ 3টে ঘর মানে 3টে 10-এর গুণফল। 3টে 10 হলে কি 1000 দিয়ে গুণ করবে। তা 5 হেক্টোমিটার গুণিতক 1000 সমান 5 হেক্টোমিটার সমান কত হবে? 5 গুণিতক 1000 ডেসিমিটার কত হচ্ছে? তাহলে 1000 5-এ 5000 হচ্ছে, 5000 ডেসিমিটার। কত হচ্ছে? 5000 ডেসিমিটার। আবার বলছে 7 মিটার। 7 মিটার সমান কত জানি আমরা? 7 মিটার ইকুয়ালস টু কত হবে? কত ডেসিমিটার? তাহলে 7 গণিত ডান দিকে যাচ্ছে, 7 গণিত কত? মিটার থেকে ডেসি একটা মাত্র ঘরের ডিস্টেন্স, সুতরাং 10 দিয়ে গুণ হবে, 10 ডেসিমিটার। তাহলে এখানে কত হচ্ছে তোমার? 7 10 7 70 ডেসিমিটার। তাহলে দুটো ডেসিমিটার কনভার্ট করে নিয়েছি, হেক্টোমিটারকে ডেসিমিটার করেছে আর মিটারকে আমরা ডেসিমিটার করেছি। কত হচ্ছে? অতএব সমান কত হচ্ছে? সমান দুটো যোগ করে দাও। তাহলে 5000 যুক্ত 70 সমান কত হবে? 5070 ডেসিমিটার। কেমন? গণিতটা বুঝতে পেরে গেছো আশা করি। চলো পরের প্রশ্নটা আমরা দেখি যে একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। দেখো এই প্রশ্নগুলো নিয়ে তোমরা অনেক সময় অনেক মডেল স্কুলে আমাকে তুলোধনা করেছো অনেকে। দেখো দুটি তল বলা হয় যে হয়ে থাকে। দুটি তল মানে কি? দেখো তো দুটি তল আমরা কি অনেক রকম দুটি তল হতে পারে। দেখো আমি তোমাদের বরাবর করে এসেছি কি অর্ধগোলক বা বাটি হতে পারে, অর্ধগোলক বা বাটি, এটা কিন্তু দুটো তল পাবো। অর্ধগোলক বা বাটি, তোমরা যে তরকারি খাও যে বাড়িতে, সেই বাড়িটা লক্ষ্য করো তো। দেখো একটা সমতল হচ্ছে, নিচেরটা গোলটা, দেখো গোলটা হচ্ছে বক্রতল, আর যেটা কাটা আছে সামনের দিকে সেটা হচ্ছে সমতল। সুতরাং কী হবে? এটা হবে সমতল আর নিচেটা কী হবে? বক্রতল। আবার দেখো বরের টুপি দেখেছো তোমরা? বরের টুপি, শঙ্কু আকৃতি বরের টুপি। তাহলে এ সাইডটা রাউন্ড ওয়াইজ হচ্ছে, এ সাইডটা কিন্তু গোল আছে, এ সাইডটা কিন্তু গোল আছে, অর্থাৎ এটা কী হবে? এটা বক্রতল হবে। এটা কী হবে? বক্রতল। আর নিচেটা কিন্তু কী হবে? সমতল। নিচেটা কী হবে? সমতল। কেমন? একটা বক্রতল, একটা সমতল।
সুতরাং আমরা অর্ধগোলকও করতে পারবো, এর নাম কী হচ্ছে অর্ধগোলক। আর এখানে তোমার আছে শঙ্কু বা বরের টুপি, বরের টুপি, কেমন, অর্ধগোলক বা বরের টুপি, যে কোনো একটা করে দিতে পারো। তোমার যে 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 রায়মার্টিন প্রশ্ন বিচিত্র তার অ্যান্সারে দেওয়া আছে সেটা তোমাদেরকে আইসক্রিম দেওয়া আছে। আইসক্রিম মানে কি, শঙ্কু হতে পারে, আইসক্রিম দেখো এইরকম হয় না, ওই শঙ্কু বা বরের আকৃতি বরের টুপির মতো এরকম শঙ্কু, সে একই ব্যাপার, এটা কিন্তু কোনো আলাদা বিষয় নয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা, কোন সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান। বলছে কোন সংখ্যার, এখানে কোনো নয়, কোন সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান। এই প্রশ্নের উত্তরটা অতি সহজ। দেখো কোন সংখ্যা তার মান যা হবে তার বিপরীত মানও তাই হবে। দেখো শূন্য যদি হয়, শূন্যের বিপরীত মান কিন্তু কী হয়, শূন্য হয়। আর দুটো মান কিন্তু সমান হয়, শূন্যের মান তার বিপরীত মান কিন্তু পরস্পর সমান। সুতরাং তাহলে কোন সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান হয়, শূন্য হবে উত্তর, কী হবে, শূন্য। বেশ, পরের প্রশ্ন দেখো, রেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য লেখো। এখানে আমি করে দিচ্ছি, দেখো রেখার কিন্তু প্রান্তবিন্দু নেই আর রশ্মির কিন্তু একটি প্রান্তবিন্দু আছে। কি লিখবে তোমরা, রেখার কোনো প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, কেমন। তাহলে হয়ে গেছে তোমাদের। পরের প্রশ্ন কী বলা হচ্ছে যে 0.2 মিটার ইকুয়ালস টু কত কিমি। দেখো 0.2 মিটার ইকুয়ালস টু কত কিমি, আমার মিটার থেকে কিমিতে যেতে বলছে। দেখো 0.2 মিটার সমান কত কিমি, কত কিমি। তাহলে আমরা করব কত, দেখো মিটার থেকে কিমি আসছে, 1000 দিয়ে ভাগ হবে, কেননা ডান থেকে বামে আসছে, অর্থাৎ কতগুলো ঘর, 3টি ঘর, অর্থাৎ 3টি 10-এর গুণফল, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমরা কী করবো, 0.2কে আমরা মিটার থেকে কিমিতে আসছি, অর্থাৎ ডান থেকে বামে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমরা কী করবো, 0.2 অর্থাৎ ভাগের সময় কী হবে, দশমিকটা বাম দিকে সরবে, আর গুণের সময় দশমিকটা কি ডান দিকে সরবে। এখানে একের পিঠে 3টে শূন্য আছে, অর্থাৎ দশমিকটা কী হবে, দশমিকটা বাম দিকে 3 ঘর সরবে। তাহলে আমরা কী লিখি, 2 লিখলাম, দশমিকটা এই 2-এর পর জাস্ট আছে, এরপর 3 ঘর পিছবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক বসবে, তার আগে 0 দিয়ে দাও, আর 0.0002 হবে তোমাদের উত্তর, অর্থাৎ কিমি। অর্থাৎ 0.2 মিটার ইকুয়ালস টু কত কিমি হবে, 0.0002 মিটার। তোমাদের অপশান নাম্বার কোনটা দেওয়া আছে দেখিয়ে, এখানে তোমাদের অপশান নাম্বার হচ্ছে গিয়ে এইটা, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো, -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে। দেখো চলো এখানে আমরা গণিতটা করে ফেলে। তাহলে কী বলা আছে, মাইনাস বলা আছে, -67-র সঙ্গে কত যোগ করলে, জিজ্ঞাসা চিহ্ন বা এক্স দিয়ে দাও, ইকুয়ালস টু কত যোগ করলে কত হবে, যোগফল কত হবে, যোগফল হবে গিয়ে যোগ করলে এত হবে, অর্থাৎ +67 হবে। তাহলে এটা আমরা করি, দেখো বা তাহলে এটা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স ইকুয়ালস টু +67 -67 কত হচ্ছে, দেখো বা তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, +67 -67 কেটে যাবে, শূন্যই থাকবে, কী হবে, শূন্য। দেখো আছে উত্তর তোমাদের কী হবে, শূন্য হবে। তাহলে -67-এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে, তো -67-এর সঙ্গে যদি শূন্য যোগ করি কত হবে, -67-এর সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি কত হবে, +67 হবে। অপশান নাম্বার ই হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলছে 0.25 এর সঙ্গে 25 এর 25% ইকুয়ালস টু কত। চলো আমরা গণিত করি, 0.25 সরি এখানে -67 এদিকে এলে কত হবে, -67 +67 হয়ে যাবে। তাহলে এক্স -67 যদি এদিকে চলে আসে কত হবে, +67 হবে। +67 হলে কত হবে, তাহলে +67 কত হবে, ইকুয়ালস টু তোমার ইকুয়ালস টু কত হয়ে যাবে, 100 কত হয়ে যাবে, তোমাদের অপশান নাম্বার হচ্ছে তোমাদের বি থেকে, অর্থাৎ 134 134 67 +67 তোমরা যোগ করো সমান 714 4 হাতে 1 6 12 1 13 134 তোমাদের সঠিক উত্তর। তাহলে +67-এর সঙ্গে +67 যোগ করলে হচ্ছে 134। তোমাদের অপশান নাম্বার কিন্তু কোনটা হবে বলো তো, অপশান নাম্বার হবে তোমাদের
এখানে কিন্তু শূন্য হবে না, কত হবে বি দিয়ে অপশানটা হবে 134 হবে। কেমন? তাহলে তারপর প্রশ্ন বলছে 0.25 এর সঙ্গে 25 এর 25% কত? দেখো এই গণিতটা সমাধান করছি। দেখো এই গণিতটা হবে তোমাদের যে 0.25 এর মানে গুণ 25% মানে কি 25/100, এভাবে হবে গণিতটা। তোমরা এভাবেও করতে পারো। দেখো আমি সহজ করে বলেছে 0.25 এর 25% সমান কত হবে ইকুয়ালস টু, এর মানে জানি কি গুণ 0.25 গুণিতক বাই দাও, উপরে কিন্তু 25 করো, নিচে কিন্তু 100 করো, পার্সেন্টেজ মানে 100, তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। ইকুয়ালস দেখো 0.25 মানে কি 25 সামান্য ভগ্নাংশ আনো 25/100 গুণিতক কত হচ্ছে 25/100, তাহলে কত হচ্ছে, তাহলে 25 গুণ করলে কত হয়, 25 উপরে যদি 25 গুণ করি কত হবে 625 হয়ে যাবে। আর 1000 গুণ করলে কত হবে, একের পিঠে 1 2 3 4 4টে শূন্য, 1 2 3 4 4টে শূন্য, কত হলো দেখো এখানে 625/1000 মানে কি দশমিক সংখ্যা পরিণত করো। এই 4টি শূন্য মানে কি একের পিঠে 4টি শূন্য মানে ডান দিক থেকে 4টি অঙ্কের আগে দশমিক বসবে। আর 1 2 3 সংখ্যাটা বসে দিই 625 1 2 3 4 দশমিক দিয়ে শূন্য দাও, 0.0625, এটা হবে তোমাদের সঠিক উত্তর। দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে দেখে নিই আমরা। বলছে এখানে কিন্তু দেওয়া নেই কত হবে, উত্তরটা তোমাদের কিন্তু এইটাই হবে 0.0625। কেমন? এটা তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত? একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল বলছে। তল সংখ্যা যা হবে তার সঙ্গে ধার সংখ্যা যোগ করে কিন্তু তার মানটা টোটাল যোগ করতে বলছে। তলের সংখ্যার সঙ্গে ধার সংখ্যা যোগ করলে যোগফল কত হবে সেটা আমাদের জানতে চাইছি। ছবিটা এঁকে ফেলি আমরা। দেখো আমরা একটি ত্রিভুজাকৃতি পিরামিড যদি অঙ্কন করি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করবে, তার দেখো একটা বাহু এরকম টেনে দেবে, এর সঙ্গে একটা যোগ করো, এর সঙ্গে একটা যোগ করো। দেখো তো কতগুলো তল সাইডের পাশে কিন্তু আমরা 3টি তল পাচ্ছি আর নিচে একটা 4টি তল। মোট তল সংখ্যা কত হবে? তল সংখ্যা হবে গিয়ে তোমাদের তল সংখ্যা 4, তল সংখ্যা হবে 4টি। আর ধার হবে কত হবে? ধার সংখ্যা কত হবে? ধার সংখ্যা হবে কি দেখো তোমার 3 দিকে দেখো 3টি ধার আর নিচে 3টি, মোট কত হবে 6টি ধার বাই 6 4 কত হবে 10টি হবে। তল সংখ্যার সঙ্গে ধার সংখ্যা যদি যোগ করি কত হবে 10 উত্তর হবে। তাহলে অপশান নাম্বার কোনটা আমরা একটু দেখে নিই। তাহলে অপশান নাম্বার কোনটা হচ্ছে দেখো, অপশান নাম্বার দেখতে পাচ্ছি এখানে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর 10। প্রশ্ন দেখো বিপরীত রাশিটি লেখো -35 মিটার নিচে, অর্থাৎ 35 মিটার নিচে নামা হলো, 35 মিটার নিচে নামা হলো, 35 মিটার নিচে নামা হলো। কেমন? এটা হবে তোমাদের সঠিক উত্তর 35 মিটার নিচে নামা হলো, বা 35 মিটার নিচে নামা। কেমন? 35 মিটার নিচে নামা। পরের প্রশ্ন বলছে দেখো এখানে 35 মিটার নিচে নামা হবে, এখানে -35 মিটার নিচে নামা মানে কি -35, শুধু 35 মিটার নিচে নামা হবে। কেমন? দেখো 40 লিটারের 3/20 অংশ সমান কত লিটার? 40 লিটারের 3/20 অংশ আমরা গণিত এখানে করে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে 34 মিটার, কি বলা হচ্ছে এখানে 40 লিটার। 40 লিটারের এর মানে কি জানি গুণ 3/20 অংশ সমান কত হবে, 0 0 কেটে দাও, 2 2 4 অর্থাৎ 3 2 6, ক লিটার হবে 6 লিটার। তাহলে 40 লিটারে 3/20 অংশ সমান কত হবে 6 লিটার, কত হবে 6 লিটার। চলো তারপরে প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে তোমাদের ফাঁকা ঘরে কি করবে তোমরা, এই ফাঁকা ঘরে 6 বসে দাও, 6 লিটার। লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী হবে গুণফল। দ্বিতীয় প্রশ্ন কি শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। শতকরায় প্রকাশ করতে হবে, যতগুলো মান আছে তাকে শতকরায় প্রকাশ করতে হবে, 100তে প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করলে কী হবে 100 দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকটা যদি আমরা শতকরায় প্রকাশ করি কী হবে, শতকরা প্রকাশ করতে হলে কী করবো আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা কী দেওয়া আছে, প্রথম প্রশ্নটা দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে 0.2। 0.02কে আমরা যদি শতকরায় প্রকাশ করি কত হবে, তাহলে 0.02 গুণিতক 100 ইকুয়ালস টু গুণ করার সময় কি দশমিকটা ডান দিকে সরবে, দুটো ঘর মানে কি উত্তর কত হবে 2 হবে, উত্তর কত হবে 2। 0.02 মানে কি উত্তরটা কত হবে
2 হবে উত্তর এখানে। কেমন? তারপর বলছে কত হবে 0.15 0.15 কত হবে দশমিকটা 100 দিয়ে যদি গুণ করি আমরা কত হবে দশমিকটা কি 2 ঘর সরবে। 100 দিয়ে গুণ করলে কি হবে গুণের সময় কি দশমিক সংখ্যা ডান দিকে সরে 2 ঘর সরবে, 2 শূন্য মানে কি 2 ঘর সরবে, তাহলে দশমিক এখানে থাকলে 2 ঘর এখানে সরবে অর্থাৎ ইকুয়ালস টু 15 দশমিক শেষ হবে, শুধু উত্তর কত হবে 15। তাহলে শতকরা প্রকাশ করছি 15 হচ্ছে। আবার বলছে 0.6 যদি আমরা শতকরায় প্রকাশ করি কত হবে, তাই 100 দিয়ে গুণ করবো। 0.6কে 100 দিয়ে গুণ করলে 0.6কে যদি আমরা 100 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো দশমিকটা এখানে আছে, তাহলে 2 ঘর মানে কি 6 পর একটা শূন্য লাগবে, তাহলে এখানে 6 শূন্য 60 হয়ে যাবে, কত হবে 60 হবে। তাহলে 0.6কে যদি আমরা শতকরা প্রকাশ করি কত হবে 60 হবে। কেমন? 0.6 সঙ্গে যদি 100 গুণ করি 60 হবে। তাহলে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোটো থেকে বড়ো। দেখো বড় কোনটা হচ্ছে এইটা, তার থেকে ছোটো কোনটা হচ্ছে এইটা, তারপরে এটা সব থেকে ছোটো। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো, অর্থাৎ 0.02 লেস দেন কত হচ্ছে, তারপরে এইটা 0.15 লেস দেন গ্রেটার দেন আর 0.6 বা এইভাবে সাজাতে পারো। তো কত হচ্ছে লেস দেন হবে এক্ষেত্রে 0.02 লেস দেন 0.15 লেস দেন 0.6 এভাবে হবে। কেমন? এর মান কত জানি আমরা 2 জানি, এর মান কত হচ্ছে 15 আর এর মান কত হচ্ছে 60, তাই না? তাহলে এইভাবে করতে পারো, যেটা তোমাদের চাইবে সেটা করে দেবে। চলো শতকরা প্রকাশ করতে বলেছিল, সুতরাং তোমাদের সেই মানটা কিন্তু এইভাবে একটু করবে পার্সেন্টেজ হিসাবে কী করবে, প্রথমে 2% এটা কিন্তু কী করবে 2% হবে, এটা শতকরা প্রকাশ মানে পার্সেন্টেজ, শতকরা প্রকাশ মানে কি পার্সেন্টেজ তোমরা একটু বসিয়ে দেও। কেমন? এটা 2%, এটা 15%, এটা 60%। কেমন? তাহলে হবে কি মানের ঊর্ধ্বক্রমে সাজালে কত হবে 0.2টা প্রথম হবে, তারপরে 0.15 হবে, 0.6 হবে। কেমন? এটা তোমাদের কাটা ভুল। চলো পরের প্রশ্নটা কী আছে আমরা দেখে নিই। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো 3.2 পৌনমানিক 0.2 পৌনমানিক। এটা যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে কীভাবে করবো চলো, কী বলা হচ্ছে বলছে 3.2 পৌনপণিক 0.5 পৌনপণিককে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি কোথাবে বাই দিয়ে দেবো, দশমিক আর পৌনপণিক বাদ দিয়ে মোট সংখ্যাটা বসিয়ে দেবে 3205 বিযুক্ত। আবার দেখো যেখানে দেখো দশমিক আছে সেই দশমিক মানে 1 লেখো, পরে মোট কতগুলো অঙ্ক আছে, তো পৌনপণিক বাদে 3টি অঙ্ক, 3টি অঙ্ক মানে 3টি শূন্য মাইনাস দাও। যেখানে পৌনপণিক আছে যে শুরুতে যেখানে যে অঙ্কের মাথায় পৌনপণিক আছে তার পূর্ববর্তী অঙ্ক লক্ষ্য করো, পূর্ববর্তী হচ্ছে 3, এখানে 3টা শুধু উপরে লিখে দাও আর নিচে দেখো দশমিক মানে 1 বসো, আর দশমিক আর পৌনপণিকের মাঝে কত সংখ্যা আছে বাদ দিয়ে দাও, কত হচ্ছে তাহলে 3205 থেকে তোমরা 3 বাদ দাও, কত হবে 3200, আচ্ছা 3202। কেমন? 5 থেকে 3 বদলে 2 হচ্ছে, আর 1000 থেকে 9 বদলে কত হবে 999 হচ্ছে। কেমন? এটা হচ্ছে তোমাদের 0.2 পৌনপণিক 0.05 পৌনপণিকের এর সামান্য ভগ্নাংশ 3202/999। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই একটু। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যোগের সংযোগ নিয়মে যাচাই করো। যোগের সংযোগ নিয়ম দেখো, এগুলোকে যোগের সংযোগ নিয়মে যাচাই করো। চলো আমরা যোগের সংযোগ নিয়ম অনুযায়ী যাচাই করি কত হতে পারে। তো চলো আমরা করি। বলা আছে -15, তারপরে আছে -13, রয়েছে +12। তাহলে এই 3টি সংখ্যাকে আমরা যোগের সংযোগ নিয়ম অনুযায়ী যাচাই করব। তাহলে প্রথমে এই দুটো সংখ্যা যোগের সংযোগ নিয়ম যেহেতু বলা হচ্ছে যোগ করবে, আর প্রথম দুটো সংখ্যাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। ঘিরে দেওয়ার পর দেখো তাহলে আমরা কি করলাম, এই দুটো প্রথমে কী করবো যোগ করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলো যোগ করব। তাহলে -15 হচ্ছে, আর প্লাস মাইনাসে -13 হচ্ছে, 13 হচ্ছে, তাহলে প্লাস আর +12 কত হচ্ছে -15 -13 কত হচ্ছে দেখো, তাহলে 5 3 8 মাইনাসে প্লাস হয়, সংখ্যাদের মধ্যে যোগফল, তাই না? সমান্তরাল সাইনের তুলনা করলে সংখ্যাগুলো কি যোগ হয়, আর সাইন কী হবে বড় সংখ্যাকে যে সাইন হবে সে সাইনে বসবে। তাহলে 5 3 কত হচ্ছে 8 হচ্ছে, আর একে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে বড় সংখ্যাকে মাইনাস আছে, মাইনাস বসে দাও, তাহলে -28 আর প্লাস মাইনাস প্লাসে প্লাসে +12 কত হচ্ছে, তাহলে -28 + 12 কত হচ্ছে,
তাহলে কত হবে 6 হবে, 2 থেকে 1 গেলে 1 হবে, কেমন 16, কত হবে বড় সংখ্যাটাকে মাইনাস আছে -16। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এটা অবশ্যই কিন্তু তোমাদের উত্তরটা হবে কিন্তু তোমাদের যোগের সংযোজ্য, কী হচ্ছে উত্তর তোমাদের কী হবে সংযোজ্য হবে, সংযোজ্য, কেমন সংযোজ্য। চলো আমরা পরের প্রশ্নটা কী আছে দেখে নিই। পরের প্রশ্নগুলো আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাকে এতটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই গণিতটা আমি পূর্বে মডেল স্কুলে করে দিয়েছি, তো আর আমি করছি না এটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 0.916কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো 64 মিটার লম্বা ফিতে থেকে সরি এই প্রশ্নটা তাহলে করে দিই। 0.916কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে চলো প্রকাশ করো, তো অর্থাৎ এই প্রশ্নের প্রকাশের মানটা আমরা কীভাবে হয় দেখি। তাহলে চলো বলছি 0.916, এখানে কি পৌনঃপুনিক বসিয়ে আছে, দেখো হ্যাঁ পৌনঃপুনিক আছে, আচ্ছা 0.916 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। চলো আমরা করি, বাই দিলাম, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে কত হবে 916 আর মাইনাস দেবো, দেখো যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে তার পরবর্তী অঙ্ক কত আছে 91 দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে 1 মানে কি 3টি অঙ্ক 1000 হবে, 1000, তাহলে কত হবে বিয়োগ দাও। তাহলে এখানে পৌনঃপুনিক আর এর মাঝে দুটো অঙ্ক আছে, অর্থাৎ একের পিঠে দুটো শূন্য, 100, কত হচ্ছে তাহলে 916 থেকে তোমরা 916 থেকে 91 বাদ দাও, কত হচ্ছে 5 হচ্ছে, এখানে 11 থেকে 9 বাদ দিলে 2, এখানে 8, 825 হচ্ছে, 825 বাই কত হবে 1000 থেকে 100 বাদ দিলে কত হবে 9, তাহলে কত হবে 1000 থেকে 100 বাদ দিলে হবে 900 হবে, কত হবে 900, কেমন। তাহলে কত হলো, কাটাকাটিটা করে ফেলি আমরা। তাহলে 5 দ্বারা বিভাজ্য, 5 একে 5 আর কত থাকলো 4 40, 5টি 40 আর 0 কেটে গেল, আর 5 একে 5 3 3 32, 5 6 30 আর 2 25, 5 5 25, কত বেরোলো 165 বাই কত হচ্ছে 180। তাহলে আবার 5 দ্বারা বিভাজ্য হবে, 5 3 15 আর হচ্ছে কত এখানে 3 30, 5 6 30 আর এখানে আছে 5 3 15 আর 15, 5 3 15, 36 হচ্ছে। দেখো তা 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 দুগুণে 6 আর 3 একে 3, 3 একে 3, কত হচ্ছে সমান 11/12, কত হচ্ছে 11/12। তাহলে 0.916 পৌনঃপুনিকের মান কত হচ্ছে, সামান্য ভগ্নাংশ হচ্ছে 11/12। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে যে 64 মিটার লম্বা ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে মোট কটি টুকরো পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা 64 মিটারকে আমরা 0.8 মিটার ভাগ করব, ভাগ করলে যে মান বেরোবে তাহলে কত বলছে, আমরা 64 মিটারকে কী করবো 64 মিটার বাই অতএব মোট ফিতের সংখ্যা লিখে দেবে, অতএব ফিতের টুকরো হবে, ফিতের টুকরো সংখ্যা সমান কত হবে, তাহলে 64 বাই কত হবে 0.8 সমান কত করবে, এবার 64 বাই 0.8কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, 8/10 ইকুয়ালস টু 64 ইন্টু কত হবে, উল্টে দাও 10/8, কেমন 10/10/8, তাহলে 8 আসছে 64, 8 সমান 8 ইন্টু কত হবে 10 সমান 8 10 আসছে 80, 10 আসছে 80, কত হবে 80টি ফিট টুকরো হবে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, দেখো যে সরল করো, এই সরলটা তোমাদের নিজেদের করতে হবে, কেমন। তাহলে আমি একটু করে দিই, চলো দেখি সরলটা। চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, দেখো এরপর দেখো তোমরা প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আগে করবে, কেন। চলো আমরা বাদবাকি অংশগুলো আমরা তুলে ফেলি। 45.85 মাইনাস, দেখো প্রথম বন্ধনীর মধ্যে এই যে সংখ্যা দুটো তোমরা কী করবে যোগ করে নাও, 6.29 প্লাস কত হচ্ছে 6.29 প্লাস 15.06 এরা আমরা যোগ করবো। দেখো 9 কত হয় জানি আমরা, 9 হচ্ছে 15, 15 5 হাতে 1 2 আর 0 যোগ করলে 2 হচ্ছে আর 1 হচ্ছে 3, দশমিক হাতে দশমিক দাও আর হচ্ছে গিয়ে তোমাদের 6 5 11 1 হাতে 1 1 1 2, কেমন 21.35, অর্থাৎ এই দুটোর যোগফল কত হলো আমাদের 21.35। তারপরে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে তবু থাকছে, দেখো এই দুটো সংখ্যার মধ্যে থাকছে, দ্বিতীয় বন্ধনীর কাজটা এবার আমরা করবো ভাজিতক 5। দেখো এবার বিয়োগ করবো আমরা 45.85, 45.85 থেকে আমরা বাদ দেবো কত 21.35 বাদ দেবো,
বাদ কত হচ্ছে 5 থেকে 5 বাদ দিলে 0 হচ্ছে, আর 8 থেকে 3 বাদ যদি বাদ দিই আমরা কত হবে, 8 থেকে 3 বাদ দিলে কত হবে, 5 3 8 5 5 হচ্ছে, তাহলে কত হলো 50। 50 অর্থাৎ 50.5 আর কত হবে, সরি আমরা এখানে বিয়োগ করছি, 5 থেকে 5 দিলে 0 হচ্ছে, আর 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, আর 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4 হচ্ছে, আর এখানে 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2, 24.50, 24.50। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, ভাজিতক 5। এবার 24.50কে আমরা 5 দিয়ে ভাগ করব, কেমন 5 দিয়ে ভাগ করব, কিন্তু আমরা দশমিক ভগ্নাংশকে আমরা সমান ভগ্নাংশ করে নিতে পারি, বা আমরা ভাগ পদ্ধতিতেও ভাগ করতে পারি। তাহলে ভাগ পদ্ধতিতে ভাগ করি আমরা, দেখো আমরা ভাগ করছে 5, তবে 5 4 20, 5 5 25 বেশি হচ্ছে, 5 4 কত হচ্ছে 20 হচ্ছে, আর এখানে 4 নামলো, দশমিক পড়ে গেল, দশমিকটা তুলে দাও, দশমিক এখানে দাও, তাহলে কত হচ্ছে 5 নামাও, 5 নামিয়েছে। এবার দেখো 5 তুলেছে, 5 9 45, 5 9 45, 5 9 45, কত নামলো 0 নামলো, 5 0 0, অর্থাৎ 4.9 উত্তর তোমাদের কী হবে, অর্থাৎ 24.50কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 4.9। কেন বলতো, শেষে 0 থাকে না, দশমিকের পর কোনো সংখ্যার ক্ষেত্রে 0 বসে না, তার উত্তর কত হলো 4.9 উত্তর হলো তোমাদের। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী আছে। পরের প্রশ্নটা হলো গিয়ে দেখো, গুণ করো 82.03কে 3-এর সঙ্গে 0.06 গুণ করো। তাহলে গুণ করছে, দেখো 82.03 গুণিতক 0.06। এবার কী করবো, আমরা এই গুণটাকে আমরা কীভাবে করছি, কি দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ করতে পারো, বা এমনি গুণ করতে পারো। এমনি গুণটা করো নাও, দেখি এমনি গুণটাও অনেক সহজ হচ্ছে। দেখো 82.03, আর তোমাদের কত দিয়ে গুণ করতে হবে, 0.06 দিয়ে গুণ করতে হবে। 82.03-এর সঙ্গে 0.06 গুণ করবে। দেখো সাধারণত সাধারণ গুণ করবে। দেখো নিচের সংখ্যা কি, দেখো দশমিক আর 0 বাদ দিলে কত হচ্ছে 6 পড়ে থাকছে, 6টাকে গুণ করে নাও। দেখো 6 3 18, 8 হাতে 1, 6 3 18 হাতে 1, 6 0 0, 6 3 18, দশমিক দেওয়ার প্রয়োজন নেই, সাধারণ গুণ করছো তোমরা। আর 6 2 12, 2 হাতে 1, আর 8 8 6 48, 1 49, 49। দেখো এখানে উপরের সংখ্যাটায় ডান দিক থেকে কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, 2টো অঙ্ক, আর নিচে কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, 2টো অঙ্ক। মোট কতগুলো অঙ্ক, মোট 4টি অঙ্কের আগে দশমিক হবে। দেখো 1 2 3 4, এখানে দশমিকটা হবে, অর্থাৎ 4.9218। তাহলে এই দুটোর গুণফল কত হচ্ছে 4.9218। তাহলে এইটা হলো তোমাদের সঠিক উত্তর, 4.9218। কেমন, চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই কী হচ্ছে। পরের প্রশ্ন কী আছে দেখে নিই। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে 50 এবং 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু হচ্ছে 16। তাহলে চলো গণিতটা আমরা করি। বলা হয়েছিল 50 এবং 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 16। 50 আর 100-র মধ্যে দুজোড়া সংখ্যা বের করতে হলে এই 16 যে গসাগু হয়েছে না, এমন দুটো সংখ্যার, অর্থাৎ এমন দুটো সংখ্যার গুণফল করবে যা কিনা 50 ও 100-র মধ্যবর্তী হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে 16 যে গসাগু হয়েছে, এখানে 16-র গুণিতকের নামটা লেখো। দেখো কী লিখবে, 16 এর গুণিতকের বা গুণিতক হলো, তোমরা দেখো 16 গুণিতক 50 থেকে 100-র মধ্যবর্তী সংখ্যাগুলো লিখবে। এই ক্ষেত্রে আমরা লিখি 16 গুণিতকগুলো লিখে দিই। 16 একে কী হয় 16, 16 দুগুণে 32, 16 তিনে 48, আর 16 4-এ 64, 16 4-এ 64, 16 5-এ 80, আর 16 6 কত হবে, 16 6 হচ্ছে 96, 16 6 96, আর 16 7 হচ্ছে 112। দেখো এখানে বলা হচ্ছে 50 আর 100-র মধ্যবর্তী, কী বলা হয়েছে 50 আর 100-র মধ্যবর্তী বলা হয়েছে। 50 বলা হয়েছে, এখানে 50 কত পাবে, এর মাঝে কিন্তু 50টা পাবে, এর মাঝে 50 পাবে, আর এর মাঝে কটা সংখ্যা পেলাম, 3টি সংখ্যা, 64, 80 আর 96। এই 3টি আমাদের দুজোড়া বলা হয়েছে, আমাদের দুজোড়া পেয়ার সংখ্যা বলা হয়েছে। কেমন, দুজোড়া পেয়ার সংখ্যা বের করতে হলে আমাদের কী করতে হবে, এক্ষেত্রে আমরা করব, দুজোড়া সংখ্যা বলা হয়েছিল, একটা পেলাম আমরা কত 64, একটা পেলাম, তারপর একটা 80 পেলাম, তারপর একটা 96 পেয়েছি, অর্থাৎ আমরা দুজোড়া করে পেলে প্রথম 64 80,
আবার 80 96 আবার 64 96। সুতরাং আমরা কী পেলাম 64 80 80 96 আর 64 একটা পাবো আর 96 একটা পাবো 96। তাহলে দু জোড়া করে পেয়ার্স আমরা পেলাম, 3টে পেলাম আমরা। এর মধ্যে কোন দুটো পেয়ার 16 দ্বারা বিভাজ্য হবে? 16 দ্বারা বিভাজ্য অর্থাৎ এই দুটো সংখ্যার গসাগু কিন্তু কী হবে 16। তাহলে প্রথমে 64 আর 80 এই দুটো পেয়ার সংখ্যার আমরা কি একটু গসাগু করে দেখি যে 64 আর 80 তোমরা গসাগু করো, কত হচ্ছে 16 হচ্ছে কিনা, বা 80 96 গসাগু করো 96 হচ্ছে কিনা দেখো, বা 64 96 সঙ্গে গসাগু করো শুধুমাত্র 16 হচ্ছে কিনা দেখি, 16 হচ্ছে কিনা একটু গসাগু করে বের করে নাও। তাহলে আমরা যদি 64 আর 80 যদি গসাগু করি দেখো আমরা ভেঙে ফেলি 64 হয় কিনা আমরা একটু দেখে নিই। 64 80 দেখতে পাচ্ছি এখানে 64কে ভাঙলে 16 পাচ্ছি, 16 4 64, 16 4 অর্থাৎ গুণিতক 4, অর্থাৎ 16 4 একটা 4 পাচ্ছি, এর মধ্যে দুটো 2 পাচ্ছি। আবার 80 দেখো 80কে যদি আমরা তোমরা গসাগু করি তাহলে 16 গুণিতক 16 5 80। দেখো এই 4 আর 5 কিন্তু কোনো সংখ্যার গসাগু হয় না, অর্থাৎ এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 1। আর এখানে 16 পাচ্ছে, সুতরাং 16টা হবে কিন্তু 64 80 এর গসাগু। আবার দেখো আরেকটা হচ্ছে গিয়ে 80 96, 80 আর 96 দেখো 96 গসাগু হবে। দেখো 80কে যদি ভাঙি তাহলে কী পাবো আমরা? 16 5 80 পাবো, 16 5 একটা 80 পাবো, আর একটা কত পাবো? 16 5 80 আর 96, 5 তো বিভাজ্য হবে না। তো 96টা যদি আমি ভাঙি তাহলে কত হচ্ছে 16, 96 যদি ভাঙলি তাহলে কত 16 6 96, তাহলে 16 গুণিতক 6। দেখো 6কে ভাঙলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 5-এর সঙ্গে 6 কিন্তু দুটো কিন্তু পেয়ার সংখ্যা, অর্থাৎ এই দুটোর গসাগু কিন্তু 1 হবে। সুতরাং এখানে এর গসাগু কত হবে? 16 হবে। 80 ও 96 এর গসাগু কত হচ্ছে? 16 হচ্ছে। আবার 64 ও 80 গসাগু কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত পেলাম? 16 পেলাম। আবার এই দুটো সংখ্যার গসাগু কত পেলাম? 16 পেলাম। সুতরাং আরেকটা বাকি আছে 64 আর 96। 64 আর 96কে আমরা যদি গসাগু করি তাহলে দেখব এখানে শুধুমাত্র 64 হয় কিনা আমরা দেখব। 16 64 হচ্ছে 16 4 64, তাহলে 16 গুণে আরেকটা কী পাবো? 16 4 4 পাচ্ছি। আর 96 দেখো 96কে যদি আমরা গসাগু করি কত হবে? 16 6 96, 16 গুণিতক 6। দেখো এখানে 4কে ভাঙলে দুটো 2 পাচ্ছি না, দুটো 2 পাচ্ছি। আর এখানে 6কে ভাঙলে কত পাচ্ছি? 2 গুণিতক 3 পাচ্ছি। তাহলে কী পেলাম আমরা গসাগু? তাহলে 16, অতএব গসাগু কী পেলাম? 16 গুণিতক 2 গুণিতক 2 পাচ্ছি। এইখানে কত হবে? 16 গুণিতক 2 গুণিতক 3। দেখো এদের গসাগু কিন্তু 32 হচ্ছে। গসাগু কত হচ্ছে? 32। এর গসাগু কত হচ্ছে? 32। সুতরাং এটা কিন্তু গসাগু 16 হবে না। তাহলে কোন দুটো সংখ্যার গসাগু কত 16 হবে? তো 64 80 আর 80 আর 96 এই দুটি জোড় সংখ্যা, এই দুটি সংখ্যার কিন্তু কী হবে? এই দুটি সংখ্যা জোড় সংখ্যা, এই দুটি জোড় সংখ্যার কী হবে? গসাগু 16 হবে। কিন্তু 64 96 গসাগু কিন্তু 16 হবে না। তাহলে অতএব দু জোড়া সংখ্যা তোমরা লিখে ফেলো। দু জোড়া হবে 64 আর 80, 80 আর হবে 80 আর 96, 80 আর 96। কেমন? এই দুটো সংখ্যার গসাগু কিন্তু কী হবে? 16 হবে। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে একটু দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে বলছে। এর নিচে আছে, এখানে উপরে বের করতে হবে। সুতরাং এই গণিতটাও আমি করে দিয়েছি, তবু আমি করে দিচ্ছি। দেখো পূর্ববর্তী মডেল স্কুলে আমি এই গণিতটা সমাধান করে দিয়েছি, সেটা কিছু আর সমস্যা হবে না, তবু আমি করে দিচ্ছি। তোমরা যদি আগে আমরা মডেল স্কুলগুলো দেখে থাকো তো অবশ্যই সেটা এই গণিতটা যারা দেখোনি অবশ্যই তারা দেখে নিও, পূর্ববর্তী মডেল স্কুলগুলো এই গণিতগুলো পেয়ে যাবে। সুতরাং তবু আমি এখানে করে দিচ্ছি। দেখো বলছে 50 মিটার লম্বা বাঁশ, বাঁশটার দৈর্ঘ্য কত বলা আছে? বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার। কত মিটার? 55 মিটার বলা হয়েছে। 55 মিটার লম্বা বাঁশ আর 11 মিটার কাদা আছে। কাদা কতটা আছে? দেখো কাদা ধরে নাও 11 মিটার, এইটুকু অংশ হচ্ছে 11 মিটার। 11 মিটার কাদায় আছে। কাদা জলে ধরো কাদা আর জলে কত আছে? 11 মিটার। কাদা আর জলে কত আছে? 11 মিটার। এটা মনে করবো কাদা আর জল, এটা হচ্ছে কাদা ও জল। কাদা ও জলের মধ্যে কতটা আছে? কাদা ও জলের মধ্যে আছে 11 মিটার। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে, অর্থাৎ এর উপরে কত অংশ আছে? এর উপরে কত অংশ আছে? তাহলে আমরা লিখব কি? বাঁশটির দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 55 মিটার। অতএব কাদা ও জলে আছে কত হবে? 55 বিযুক্ত কত হচ্ছে? 11। 55 বিযুক্ত
কাদা ও জলে আছে কত মিটার হচ্ছে, সরি 11 মিটার লেখো। কাদা ও জলে আছে কত হবে, 11 মিটার। তাহলে অতএব কাদা ও জলের উপরে আছে কত অংশ, কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে কত অংশ আছে, দেখো কত মিটার আছে, কাদা ও জলের উপরে আছে কত মিটার, কাদা ও জলের উপরে আছে আমরা 55 থেকে, সরি 55 থেকে আমরা 11 বাদ দেবো, কত হচ্ছে সমান 55 থেকে যদি 11 বাদ দিই কত হবে 44, কত হচ্ছে 44 মিটার। কাদা ও জলের উপরে কত মিটার আছে, 44 মিটার আছে। বলছি শতকরা কত মিটার উপরে আছে, অতএব শতকরা বলেছে, তাহলে কত মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে, 55 মিটারের মধ্যে দেখো, অতএব 55 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে 44 মিটার, হয়েছে 44 মিটার। তাহলে 1 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে কত হবে, সমান 44 বাই কত হচ্ছে 55, কেমন। আমাদের শতকরা বলা হয়েছে, অর্থাৎ 100তে কত হবে, কত পার্সেন্টেজ হচ্ছে আমরা বের করে নিচ্ছি। তাহলে 100তে অর্থাৎ শতকরার মধ্যে কত আছে, তাহলে 44 বাই 55 গুণিত কত হচ্ছে 100 মিটার। তাহলে 11 4 44, 11 5 55, 5 দ্বারা বিভাজ্য হয়েছে, 11 দ্বারা বিভাজ্য হয়েছে, আর 100, এটা 100। তাহলে 5 20-তে 100, 20 5 100, কেটে দাও 100। তাহলে 100 হলো, নিচে উপরে কত থাকলো 4 গুণিতক 20, কত হবে 4 20 2 20 4 80, 80%। কত পার্সেন্ট আছে, তাহলে জল ও কাদার উপরে শতকরা কত পার্সেন্ট আছে, জল ও কাদার উপরে আছে শতকরা 80% বা 80%, বা 80%, 80%, কেমন। এইখানে তোমার উত্তরটা হলো। দেখো পরের প্রশ্নটা আমরা দেখে নিই, পরের প্রশ্নটা কি আছে, তাহলে চলো গণিতটা আমরা করি। সকাল তোমার স্কুলে 3টি বেসিস কল ছিল, আচ্ছা প্রথম দ্বিতীয় তৃতীয়টা একসঙ্গে হয় কি 6 সেকেন্ডে, প্রথমটা 6 সেকেন্ডে, দ্বিতীয়টা 8 সেকেন্ডে, তৃতীয়টা 9 সেকেন্ডে অন্তর জল পড়ে। 11টার 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়বে কত সময়ের মধ্যে, 3টি কল। তাহলে চলো তাহলে এই গণিতটা আমরা করি। প্রথমে তোমরা কি করবে, প্রথমে করবে 3টি যে সময় দেওয়া আছে, তোমরা 3টি সময়কে লসাগু করবে, কী করবে 3টি সময়কে তোমরা লসাগু করবে, কী করবে প্রথমে, যে দেখো যে 3টি সংখ্যা কী কী ছিল, এখানে বলা হয়েছে 6 সেকেন্ডে 4 সেকেন্ডে, সুতরাং তোমরা কী করবে 6 আর 6 8 আর 9 লসাগু করবে। প্রথমে তোমরা লসাগু করবে, লসাগু করলে কত হবে, তাহলে 6 8 9 কত দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা প্রথমে দিই, 2 3 6, 2 4 8 আর 9 যাবে না, কত হবে 3, 3 1 3 আর 4 আর 3 3 9, কত হচ্ছে, দেখো লসাগু কত হবে, সমান 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 3, কত হচ্ছে 3 3 6, 6 4 24, আর 24 3 48, আর 24 3 72, কত হচ্ছে 72। তাহলে অতএব লসাগু কত হলো, অতএব লসাগু কত হলো 72, লসাগু হচ্ছে কত 72। তাহলে এবার তোমরা কি করবে, এইতে 72 উত্তরটা কী বললো, সেকেন্ডে লসাগু কত 72, অতএব 72 সেকেন্ড পর 72, এটা 72 লসাগু 72 মানে কত হলো, এর সেকেন্ডগুলো আমরা কি লসাগু করেছিলাম, সুতরাং এর লসাগু মানটা কী হবে, সেকেন্ডে একক হবে। 72 সেকেন্ডে 5 সেকেন্ড পরে 72 সেকেন্ড পরে অর্থাৎ 72 সেকেন্ড মানে আমরা জানি কি, তাহলে 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, 1 মিনিট কত হচ্ছে 12 সেকেন্ড, তাহলে 1 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড পরে অর্থাৎ বলা হয়েছিল সকাল 11টা, বলা হয়েছিল না, সকাল 11টায় 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার কখন একসঙ্গে 3টি কল থেকে জল পড়বে, তাহলে এই ক্ষেত্রে কি 11টার পর হিসাব করতে হবে আমাদের, 11টার পর 1 মিনিট 12 সেকেন্ড, সুতরাং অর্থাৎ কত হবে, অর্থাৎ 3টি কল, অর্থাৎ 3টি কল 11টা, আবার লেখো পর আবার কত হবে, আবার
1 মিনিট 12 সেকেন্ড পরে অর্থাৎ বা আবার লেখো আবার তিনটি কল থেকে জলের ফোঁটা একসাথে দেখছি। তাহলে একসঙ্গে পড়বে, 3টি ফোঁটা একসঙ্গে দেখছে। আবার 2টি বা তার বেশি হলে সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলি লসাগু করতে হবে। কেমন? সেক্ষেত্রে বাধ্য আমি এই 3টি কল থেকে জলের ফোঁটা একসাথে দেখছে বা একসাথে পড়বে কত হবে? 11টার পর বলা হয়েছে, সুতরাং কত হবে? 11টা 1 মিনিট 12 সেকেন্ড। 11টা 1 মিনিট 12 সেকেন্ড 12 সেকেন্ডে। কেমন? তাহলে আবার 3টি কল থেকে জলের ফোঁটা একসাথে পড়বে 11টা 1 মিনিট 12 সেকেন্ডে। কেমন? 11টা 1 মিনিট 12 সেকেন্ডে। কেমন? চলো আমরা পরের প্রশ্নটা দেখি কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে তোমাদের পরিবারে মোট মাসিক খরচ হচ্ছে এত টাকা, খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হয় এত টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে এই গণিতটা আমি পূর্বের মডেল স্কুলে করে দিয়েছি, এটা আর আমি করছি না। আর অবশ্যই দেখো আমার এই আগের যে মডেল স্কুলগুলো আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখো। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তোমার বাবা বাড়ি থেকে সাইকেলে চেপে বাজারে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিলেন। যদি তিনি ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালান, তবে তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? এই গণিতটাও আমি করে দিয়েছি পুরো মডেল স্কুলে, এটা আমি আর করছি না। চলো পরের প্রশ্নটা আমি দেখে নিই। দেখো চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার মতো 4% চিনি ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যয় করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করব। এইটাও এই গণিতটাও আমি করে দিয়েছি, পুরো মডেল স্কুলগুলো দেখে নিয়ে দেখো। আর আমার প্লেলিস্ট আমার চ্যানেলের প্লেলিস্টে তোমরা কিন্তু এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতগুলো তোমরা পেয়ে যাবে। কেমন? সেখানে সেই মডেলসগুলোয় প্রশ্নগুলো আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা করে নিও। আর 5 দেখো দুটি সংখ্যার গসাগু এত দেয় এবং লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145। যদি একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? এটা সহজ, এটা তোমরা অবশ্যই পারবে। এটা অবশ্যই আমি করে দিয়েছি, তবু দেখো এই গণিতটা সম্ভবত করে নিই বোধ হয়। ঠিক আছে, তবু আমি করে দিচ্ছি, ডাউট হচ্ছে। চলো করে দিচ্ছি। এটা অতি সহজ সূত্র, একটা তোমরা মনে রাখলে এই গণিতটা করতে পারবে। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু অর্থাৎ একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা ইকুয়ালস টু লসাগু গুণিতক গসাগু। এই সূত্র দিয়ে তোমাদের এই গণিতটা করতে হবে। কেমন? তাহলে এখানে বলা হয়েছে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে এবং লসাগু মান এবং গসাগুর মান দেওয়া আছে, অপর সংখ্যাটা তোমরা সহজে বের করে নিতে পারে। তাহলে অতএব একটি সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা এখানে চাইছে, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা সমান কত হবে? এখানে মানগুলো আমি বসে নিতে পারি, অসুবিধা নেই। তাহলে মানগুলো বসিয়ে নিই, বা দিয়ে দাও। বা একটি সংখ্যা কত দেওয়া হয়েছে? একটি সংখ্যা 725 দেওয়া আছে গুণিতক অপর সংখ্যা। কিন্তু অপর সংখ্যা মানটা বের করতে হবে, সুতরাং সেটা দেওয়ার প্রয়োজন নেই। অপর সংখ্যা সমান লসাগু কত আছে? 2175 গুণিতক গসাগু কত আছে? 145। বা অপর সংখ্যা সমান কত হবে? 2175 গুণিতক 145 বাই 725। বা তাহলে অপর সংখ্যার মানটা তোমরা কাটাকাটি করলে সহজে পেয়ে যাবে সঠিক উত্তরটা। তাহলে 725 আর 145টা কাটাকাটি করে ফেলো তোমরা। তাহলে 145 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 145 হবে 5 দ্বারা। ধরো 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 4 45, 5 9 45 কেটে গেল। 145 29 দিয়ে কেটে গেল। আর নিচে কত আছে? 775। তাহলে 5 একে 5, 2 22, 5 4 20, 2 25, 5 5 25, 145 হয়ে গেল। এবার 145 2175 কাটো, এটাও 5 দ্বারা বিভাজ্য হবে, এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দুগুণে 10, 45, 5 9 45 আর 5 4 20, 5 4 20 আর 1 17, 5 3 15 আর 5 3 15 হচ্ছে বাকি 2 25, 5 5 25, 429 আর নিচে 29 দ্বারা বিভাজ্য হবে। দেখো 29 একে
29, 43 থেকে 29 বাতিল কত হচ্ছে, 43 থেকে 29 বাতিল হচ্ছে 14, 14 আর 145, 145 অর্থাৎ 29 5-এ 145 কেটে গেছে। তো কত থাকলো, নিচে কিছু থাকছে না, উপরে আছে 15 গুণিতক 15 আর গুণিতক 29, 15 গুণিতক 29 সমান কত আছে, 15 গুণিতক 29 গুণ করো, তাহলে 29 গুণিতক 15 গুণ করো, 9 5 45-এর 5 হাতে হলো 4 আর 5 10 11 11 12 13 14, 14 9 একে 9 আর 2 5 9 4 13 3 হাতে 1 2 3 একে 4 435 কত হচ্ছে 435। তাহলে অপর সংখ্যা কত হবে, অতএব অপর সংখ্যা সমান কত হবে, সংখ্যা সমান 435 কত হচ্ছে 435, অপর সংখ্যা সমান কত হচ্ছে 435। তাহলে চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই কী আছে। পরের প্রশ্ন এখানে বলা আছে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, এটা আর করছি না, এটা একই রকম হবে সব। তাহলে সপ্তাহের তো গামছা বিক্রি করার যে স্তম্ভচিত্র তোমরা এটা অবশ্যই করো। আর পরেরটা হচ্ছে তোমাদের ট্যালি মার্ক দিয়ে এগুলো মানগুলো বের করে নিতে পারবে, এগুলো শিখেছো, প্র্যাকটিস করছো, এগুলো অতিরিক্তভাবে সব করে সময় নষ্ট করছি না। পরের প্রশ্ন দেখো, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। এটাও তোমরা বই থেকে করে নিতে পারো, সব জানো। আয়তঘনের একটি তল ও একটি এবং কয়টি ধার আছে, সেটা আয়তঘনের কতগুলো তল আছে বলতো, আয়তঘন মানে ইট ধরে নাও, ইট না সরি হ্যাঁ ইট হবে, ইট আয়তঘন, তার ধার কতগুলো হবে, এটা ইট থেকে হিসাব করে নিতে পারো। তাহলে আমি এটাই কিন্তু ছবি দিয়ে বলে দিচ্ছি। দেখো আয়তঘন, আয়তঘন দেখো, আয়তঘন ইট যদি আমরা অঙ্কন করি, তাহলে ইট একটা যদি অঙ্কন করো তাহলে তার যদি মানগুলো দেখো এইভাবে হবে, যোগ করে দাও। ইট আছে, ইটের ধার কতগুলো আছে দেখো, চারদিকে প্রান্ত বরাবর চারদিকে 4টে আর এইদিকে 4টে এইদিকে 4টে, ধার কতগুলো পেলে, ধার হচ্ছে 12টা, ধার হবে 12টি। ধার কটা পেলাম, এইদিকে 4টে ধার পেলাম, এইদিকে 4টে এইদিকে 4টে, 4 3 12, 12টি পেলাম। আর তারপর কী বলা হচ্ছে এখানে, ধারগুলো কী পেলাম 12টি, 12টি ধার পেলাম। আর কটি, আচ্ছা 12টি ধার পেলাম। আর তল কটিগুলো দেখো, তল হবে কতগুলো, তল হবে দেখো এইদিকে 4টে তল আর এইদিকে 2টো তল, কত 6টি তল, 6টি তল, 4টি ধার আর 6টি তল, বা 6টি তল 4টি ধার, কেমন 6টি তল আর 12টি ধার। চলো পরের প্রশ্ন দেখি। চিত্রসহ সমবিন্দু সরলরেখার ছবি সমবিন্দু সরলরেখা কাকে বলে তোমরা চিত্র দিয়ে করে নিতে পারো, আমি আগে বলে দিয়েছি সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু সরলরেখা জানি আমরা কি, আমি ছবি এঁকে দিলে তোমরা সহজে বুঝতে পারবে, আমি আগের মডেল স্কুলগুলো করে দিয়েছি, এগুলো আর করছি না। একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অসংখ্য সরলরেখায় 2 বা তার বেশি সংখ্যা অঙ্কন রেখা টানা হয়, সরলরেখা টানা হয় বা সরলরেখাংশ টানা হয়, তখন তাকে কী বলা হয়, সমবিন্দু সরলরেখা। কি বলবে, একটি মাত্র বিন্দুকে কেন্দ্র করে যখন অসংখ্য বা একাধিক বা 2 বা 3-এর অধিকে সরলরেখা টানা অঙ্কন করা হয় বা টানা হয়, তখন তাকে কী বলা হবে, তাকে সমবিন্দু সরলরেখা বলা হবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে এখানে যে ব্যাখ্যা করো সব ঘন কি আয়ত ঘন, কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। কি বলেছে, সব ঘন কি আয়তঘন, সব ঘনক ই আয়তঘন, কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। দেখো আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো এখানে বলা আছে ইটটা, আমরা এটা ইট হচ্ছে, এটা হচ্ছে আয়তঘন, কি হচ্ছে আয়তঘন, এটা কিন্তু আয়তঘন। আর ঘন কি জানি আমরা, ঘনক জানি লুডুর ছক্কা ঘনক হয়, তাই না, লুডুর ছক্কা ঘনক হয়। লুডুর ছক্কা কিন্তু ঘনক হয়, কিন্তু আয়তঘন আর ঘনক নয়। কিন্তু সমস্ত ঘনক কিন্তু আয়তঘন হবে, কিন্তু সমস্ত আয়তঘন কিন্তু ঘনক হতে পারে না। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সব ঘনকই আয়তঘন, সব ঘনকই আয়তঘন হতে পারে, কিন্তু সব আয়তঘনই ঘনক নয়, সব তো আয়তঘন ঘনক নয়, সব আয়তঘন ঘনক নয়। একে দেখতে দেখো কেন নয়, দেখো এর কিন্তু একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আয়তঘনকে কী থাকে, একক মাত্রা থাকে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, কিন্তু ঘনকে শুধুমাত্র কি বাহু থাকবে, বাহু থাকবে, যেটা তার উচ্চতা সেটা তার দৈর্ঘ্য আর সেটা তার প্রস্থ, সুতরাং এর বাহু থাকবে, এর বাহু থাকবে। আর এদের মধ্যে কি হচ্ছে 3টি একক পাবে, আয়তঘনের মধ্যে 3টি একক পাবে, দৈর্ঘ্য পাবে, প্রস্থ পাবে, উচ্চতা পাবে। কিন্তু ঘনকের মধ্যে তোমরা কিন্তু একটা মাত্র একক পাবে, যেটা আছে বাহু। সেটাকে যাকে উচ্চতা বলবে সেটা দৈর্ঘ্য, আর যেটা দৈর্ঘ্য বলবে সেটা প্রস্থ, আর যেটা প্রস্থ বলবে সেটা কিন্তু উচ্চতা হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে দেখো সমস্ত ঘনক কিন্তু আয়তঘন, কিন্তু সমস্ত আয়তঘন কিন্তু কি ঘনক হতে পারে না। সুতরাং তোমরা এটা কিন্তু এভাবে তোমরা একটু প্রমাণ করে দেবে।
দেখো অ্যান্সারটা তাই, দেখো সব ঘনকই আয়তঘনক, কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। দেখো সব ঘনক, দেখো সব ঘনকই আয়তঘন, সব ঘনকই আয়তঘন, কারণ ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন যেখানে সব বাহু সমান, কিন্তু সব আয়তঘন ঘনক নয়, কারণ আয়তঘনের বাহুগুলো সমান নাও হতে পারে এবং ঘনকের প্রতিটি তল বর্গাকার, সুতরাং আয়তঘনের প্রতিটি তল আয়তাকার। কেমন? আর উদাহরণস্বরূপ দেখো, যদি একটি বাক্স বা ইঁট আমরা আয়তঘন বলি, কিন্তু একটি ঘনক কখনোই আয়তঘনক নয়, কারণ সব তার আয়তঘনের সব বাহু সমান নাও হতে পারে। কেমন? আয়তঘন দেখো এখানে ছবিটা লক্ষ্য করো, দেখো দেখতে পাবে এটা আয়তঘন হবে। তোমরা ইঁট বা বই এগুলো যদি দেখো তাহলে দেখবে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ এই ত্রিমাত্রিক থাকবে, ত্রিমাত্রিক দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। কিন্তু ঘনকের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি বাহু থাকে দেখি, অর্থাৎ সমস্ত বাহুগুলো সমান, কিন্তু আয়তক্ষেত্রে সমস্ত বাহুগুলো কিন্তু সমান নয়। সুতরাং সমস্ত ঘনক কিন্তু আয়তঘন হবে, কিন্তু সমস্ত আয়তঘনক কখনোই ঘনক হতে পারে না। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। এখানে পরের প্রশ্ন বলা হচ্ছে যে প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। দেখো যতগুলো বাহু আছে পরিসীমা, প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। দেখো যতগুলো প্রান্ত ভাগ আছে সবগুলো প্রান্ত ভাগ তোমরা কি যোগ করে ফেলবে, যোগ করলে তার পরিসীমা তোমরা পেয়ে যাবে। আর এর আগে দুটো প্রশ্ন দেখো আমি ছেড়ে দিয়েছি, সেটা আমি করে দিচ্ছি। দেখো ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। চলো আমরা এর উত্তরটা একটু দেখে নিই। দেখো ঘনবস্তু বলতে এমন কোনো বস্তু বা জিনিসকে বোঝায় যার তিনটি মাত্রা যথা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অবস্থান করে এবং কঠিন বা তরল হতেও পারে। অন্য কথায় যে কোনো বস্তুর আকার বা আয়তন থাকে তা ঘনবস্তু বলে। হ্যাঁ, বা যে কোনো বস্তুর আকার বা আয়তন থাকে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ হিসেবে দেখি, যে বই একটা আয়তঘন, বাক্স, ইঁট, ফুটবল, লুডুর ছক্কা হবে, লুডুর ছক্কা এগুলো কিন্তু, বা শঙ্কু আকৃতি বড় টুপি, শঙ্কু, এগুলো কিন্তু তোমার ঘনবস্তুর উদাহরণ। কেমন? এরপরের একটা প্রশ্ন আছে, দেখো এরপরে একটা প্রশ্ন আছে, সমবিন্দু সরলরেখা কাকে বলে। দেখো যখন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুই বা তার বেশি সরলরেখা টানা হয় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে, তবে উদাহরণ হিসাবে দেবে, এখানে যদি বিন্দু দিয়ে একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অসংখ্য সরলরেখা অঙ্কন করবে তখন তাকে একটা বিন্দুকে কেন্দ্র করে যখন অসংখ্য বা দুই বা তার বেশি সরলরেখা অঙ্কন করা হয় তখন তাকে কি বলা হয়, তখন তাকে সমবিন্দু সরলরেখা বলবে। এখানে একটা মাঝে কেন্দ্র ও দিয়ে প্রমাণ করে দাও ও একটি সমবিন্দু সরলরেখা, অতএব ও একটি সমবিন্দু এবং লিখবে এবং যতগুলো সরলরেখা অঙ্কন করবে, ধরো এ বি, হ্যাঁ, তারপরে সিডি, ই এফ, জি এইচ, আচ্ছা এটা আছে তোমাদের সমবিন্দু সরলরেখার এক্সাম্পল। এবং দিয়ে দিবে সরলরেখাগুলোকে কি আছে, এ বি আছে, এ বি একটা সরলরেখা, তারপরে সিডি, এ বি সি ডি ই এফ, ই এফ আছে, আবার জি এইচ, এখানে ধর জি এইচ, এগুলো হচ্ছে সরলরেখা। কেমন? বেশ, এতগুলো হলো। চলো এরপরে আর কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখতে পাচ্ছি না, কি কমপ্লিট হয়েছে তোমাদের। দেখো এইগুলো তোমাদের কত নম্বর শেষ করে দিলাম আমি এখানে আজকের তোমাদের 2025 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের যাবতীয় যা কিছু ছিল সব আমি এখানেই করে দিয়েছি। আর এই সমস্ত যে গণিতগুলো করলাম তোমাদের অনেকের সমস্যা হয়েছে, সেগুলো আমাকে একটু রাফ ভাষায় কথা বলেছো, আর আমাকে হয়তো বলতে পারতে আমি তোমাদের জন্য আমি সেই গণিতগুলো সমাধানও করে দিতে পারি। আমি গণিত করছি সেক্ষেত্রে হয়তো এক দুটো ভুল হতে পারে, সুতরাং তোমাদের আমি একজন শিক্ষক হয়ে তোমাদের কাছ থেকে এমন ভাষাগুলো আমি শুনতে হবে আমি আশা করিনি। তোমরা যেহেতু স্টুডেন্ট, ছাত্র, বড়দের সম্মান করতে হয়, সেক্ষেত্রে তোমরা এমনত্র লঘু ভাষায় গালি দিও না। কেমন? যেটা অসুবিধা হয় তোমরা সেটা জেনে নিও, স্যার এটা ভুল হয়ে গেছে, সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। তোমরা যেভাবে ভাষায় কথাগুলো বলো সেগুলো সম্পূর্ণ অসহনীয়। সুতরাং আমরা চাইবো তোমরা ভালো ছেলের মতো বা ভালো ছাত্রের মতো
একটা আচরণ করো। আর যেটা পারবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সারগুলো আবার পুনরায় সমাধান করার চেষ্টা করব। আমি করছি একাধিক গণিত, তোমাদের শুধুমাত্র 6 এর নয়, সমস্ত ক্লাসের গণিতগুলো আমাদের আমাকে সমাধান করতে হয়। সেক্ষেত্রে ভুলও হতে পারে। সুতরাং এক্ষেত্রে আমি তো রোবট নই, আমি মানুষ। আমি মানুষ হিসেবে তোমাদের কাছে গণিতগুলো করছি। সুতরাং আশা করব তোমাদের কাছ থেকে আমি ভদ্র আচরণ আশা করব। চলো, আর আমি এই যে মোট 18টি মডেল স্কুল সমাধান করেছি, এর মধ্যে অনেক ভুলভাল থাকে। সেগুলো যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আমি গিয়ে সেই গণিতটা পুনরায় করে দেওয়ার চেষ্টা করব। কেমন? তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নটাও আশা করি ভালো হবে। আর এছাড়াও যদি কোনো এক্সট্রা কোনো গণিতের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে এই পর্যন্ত। তোমাদের দেখা হবে আমার পরে কোনো ভিডিওতে।